আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। ইসরায়েল বাহরাইন চুক্তি ফিলিস্তিনিদের পিঠে আরেকবার ছুরিকাঘাত। চীনে সব মার্কিন কূটনীতিকের ওপর বেইজিংয়ের পাল্টা নিষেধাজ্ঞা। ভারত চীনের ১৫৫ মিনিটের বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো। কারাগারে আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বললেন অভিনেত্রী রিয়া। সূচিকে বাদ দিল ইউরোপীয় পার্লামেন্ট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চুক্তি করেছে আরবের আরেক দেশ বাহরাইনও। এই ঘটনাকে ফিলিস্তিনিদের পিঠে আবারও ছুরিকাঘাত বলে মন্তব্য করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আমিরাতের সঙ্গে চুক্তির মাত্র মাসখানেক পরই গতকাল বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণে চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলাপের পরেই চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পরপরই পরামর্শের কথা বলে বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের সমাজ বিষয়ক মন্ত্রী আহমাদ মাজদালানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই চুক্তি ছিল ফিলিস্তিনি স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরি মারার মতো। গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেন, ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্কে স্বাভাবিক করার সিদ্ধান্ত ফিলিস্তিনিদের চরম স্বার্থের আঘাত করেছে এবং এটি দখলকারীদেরকে সমর্থন করেছে। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর ভিত্তিক সংগঠন প্যালেস্টাইন লিবারেশনস অর্গানাইজেশনসের বাহরাইনের চুক্তিকে ফিলিস্তিনিদের স্বার্থে আরেকটি বিশ্বাসঘাতকতার ছুরিকাঘাত বলে উল্লেখ করেছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ আশঙ্কা করছে ইসরায়েলের সঙ্গে আমিরাত এবং বাহরাইনের এই চুক্তির ফলে ফিলিস্তিনিদের পক্ষে আরব বিশ্বের দীর্ঘদিনের শক্ত অবস্থান দুর্বল হয়ে পড়বে, যার ফলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ কঠিন হয়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসের কর্মীদের কার্যক্রম সীমিত করে ওয়াশিংটনের বিধিনিষেধ আরোপের জবাবে চীনে কর্মরত সব মার্কিন কূটনীতিকদের ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিচ্ছে বেইজিং। গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিংয়ের সিদ্ধান্ত অনুসারে চীনে নিযুক্ত মার্কিন দূতাবাস ও কনসুলেটের সব কর্মকর্তা তো বটেই, হংকংয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেট জেনারেলের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে কর্মরত চীনা কূটনীতিকদের কার্যক্রম সীমিত করতে একঝাঁক বিধি নিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মে চীনা কূটনীতিকরা যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শন, দূতাবাসের বাইরে ৫০ জনের বেশি লোক নিয়ে কোনো অনুষ্ঠান করতে চাইলে বা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে গেলে আগেই মার্কিন প্রশাসনের অনুমতি নিতে হবে। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছিলেন, চীনে মার্কিন কূটনীতিকদের কার্যক্রম দীর্ঘদিন ধরেই নিয়ন্ত্রণ করার জবাবে এই ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি পাল্টা নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছিল বেইজিং। এবার সেটি বাস্তবে পরিণত করতে চলেছে তারা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, চীনের কূটনৈতিক কর্মকর্তাদের ওপর ওয়াশিংটনের কয়েক দফা নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্ক বিঘ্নিত করেছে। যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রকে তার ভুল সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাতে সম্প্রতি মার্কিন দূতাবাস এবং কনসুলেটগুলোর ওপর পারস্পরিক নিষেধাজ্ঞা ঘোষণা করে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে চীন। এর মধ্যে হংকংয়ের কনসুলেট জেনারেল অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, তাইওয়ান, তিব্বত, হংকং, মানবাধিকার লঙ্ঘন, করোনা ভাইরাসের মতো ইস্যুগুলো নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ বহুদিনের। তবে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সেই বিরোধের নতুন গতি যোগ করেছে ট্রাম্প প্রশাসন। চীনের সঙ্গে সম্পর্কিত সীমিতকরণকে নির্বাচনী প্রচারণার অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে অবশেষে শান্তি ফিরেছে লাদাখে। গত কয়েক মাস ধরে চলা সীমান্ত উত্তেজনা নিরসনে গতকাল ৫ পরিকল্পনায় সম্মত হয়েছে দুই বৈরী রাষ্ট্র ভারত ও চীন। রাশিয়ার মস্কোয় চলমান সাংহাই কোঅপারেশনস অর্গানাইজেশনের সম্মিলিত ৫০০ বৈঠকে এদিন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্মতিতে পৌঁছান। গতকাল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই মন্ত্রী খোলামেলা এবং গঠনমূলক আলোচনায় ৫টি পরিকল্পনায় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। দুই দফার ১৫০ মিনিটের বৈঠকে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরাতে রাজি হয়নি কোনো পক্ষই। দুই পররাষ্ট্রমন্ত্রী ৫টি বিষয়ে একমত হয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে সীমান্তের সম্মুখ সারির সেনা ব্যবস্থাপনার বিদ্যমান সব চুক্তি ও প্রোটোকল মেনে চলা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং পরিস্থিতি উত্তেজক করে তুলতে পারে এমন সব কার্যকলাপ থেকে বিরত থাকা। এছাড়া উভয় দেশই চীন ভারত সীমান্তের প্রশ্নে বিশেষ দূত মারফত আলোচনা ও যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়েও একমত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন যে সীমান্ত এলাকায় বর্তমান পরিস্থিতি কোনো পক্ষের স্বার্থের অনুকূলে নয়, যে কারণে তারা একমত হয়েছেন যে উভয় পক্ষের সীমান্ত বাহিনীর উচিত তাদের আলোচনা চালিয়ে যাওয়া, দ্রুত সেনা প্রত্যাহার করে নেওয়া, যথাযথ দূরত্ব বজায় রাখা এবং উত্তেজনা নিরসন করা।
মে মাস থেকে লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত ও চীনের সেনাবাহিনীরা। ব্যর্থ হয় দফায় দফায় সেনা পর্যায়ের বৈঠকও। এর মধ্যে 15 জুন রড বর্ষা নিয়ে প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। ৪৫ বছরের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরস্পরের বিরুদ্ধে প্রথম গুলি। তারপরে শুরু হয় মন্ত্রী পর্যায়ের বৈঠক। প্রথমে বসেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী, এরপর বসলেন দুই পররাষ্ট্রমন্ত্রী। প্রথম দফা সহিংসতার পর রাশিয়ার হস্তক্ষেপে প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা হয়, কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি ভালো হওয়ার চেয়ে আরও জটিল হয়ে যায়। পরে এসিও সম্মেলনের ফাঁকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে বৈঠকের উদ্যোগ নেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আর তাতেই এই 5টি পরিকল্পনা এসেছে। অন্যদিকে ভারতের অভিনেতা সুশান্তের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জামিন আবেদন নামঞ্জুর করেছে ভারতের একটি আদালত। একই সঙ্গে তার ভাই সৌভিক চক্রবর্তী সহ সব অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এর আগে গতকাল অভিনেত্রী জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর করেননি দায়রা আদালতের বিচারপতি। সেশন কোর্টে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো দাবি করে এই মুহূর্তে রিয়াকে জামিনে ছাড়া হলে তিনি প্রভাবশালী যোগাযোগ কাজে লাগিয়ে তথ্য প্রমাণ নয়ছয় করতে পারেন। সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে রিয়াকে মাদকযোগে গত ৮ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। অভিনেত্রীকে পেশ করা হয় ম্যাজিস্ট্রেটের সামনে। তার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। খারিজ করা হয় প্রথম দফা জামিনের আবেদন। এবার জামিনের আবেদনের সময় অভিযোগ আনা হয় তার থেকে জোর করে মাদক গ্রহণের ব্যাপারে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। অভিনেত্রী রিয়া জানান, জেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, তাকে শারীরিক অত্যাচার এবং ধর্ষণের ভয় পর্যন্ত দেখানো হয়েছে বলে দাবি অভিনেত্রীর। মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান ২৮ বছর বয়সী এই নেত্রী। রিয়ার অভিযোগ, তাকে টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সময় কোনোভাবে আইনি পরামর্শ নেওয়ার জন্য তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। অনেক পুরুষ কর্মকর্তা ধারা ২২টি হয়ে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়, কিন্তু সেখানে কোনো নারী কর্মকর্তা রাখা হয়নি। বাড়ি থেকে জামাকাপড় এলেও তা ফিরিয়ে দেওয়া হয়। এদিকে অভিনেত্রী রিয়ার আইনজীবী সতীশ মান্ডশিন্ডের দাবি, তার মক্কেল নির্দোষ। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। তিনি জানান, জেরার সময় কোনো নারী অফিসার ছিলেন না, যা আইন অনুসারে বাধ্যতামূলক। এদিকে মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সুচিকে সাখারভ প্রাইজ কমিটি থেকে বাদ দিয়ে দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্র নিপীড়নের দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই খবর দিয়েছে আল জাজিরা। আল জাজিরার খবরে বলা হয়, শান্তিতে নোবেল পুরস্কারের আগে ১৯৯০ সালে সুচিকে সাখারভ পুরস্কার দেয় ইপি। এটি ছিল মানবাধিকারদের পক্ষে লড়াইরতদের জন্য সর্বোচ্চ পুরস্কার। কিন্তু এখন আর এই পুরস্কার জয়ীদের কোনো অনুষ্ঠানে সূচি অংশগ্রহণ করতে পারবেন না। ইপি সূত্র জানায়, পুরস্কারটি প্রত্যাহার সম্ভব না হওয়ায় গতকাল থেকে তাকে তালিকা থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। ইপির সবচেয়ে শক্তিশালী নিষেধাজ্ঞা এটি। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়। জাতিসংঘের তদন্তকারীরা তাদের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। তবে মিয়ানমার সরকার এই গণহত্যা ও নিপীড়ন চালানোর কথা অস্বীকার করে আসছে। তারা বলছে, রোহিঙ্গা জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এই অভিযান পরিচালনা করা হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত ডিসেম্বরের দেওয়া এক ভাষণে সূচি গণহত্যার অভিযুক্ত মিয়ানমার সেনাবাহিনীর প্রতি সমর্থন জানান। তার দেওয়া আধা ঘণ্টার ভাষণে ৩৩৭৯টি শব্দ থাকলেও একবারও তিনি রোহিঙ্গা উচ্চারণ করেননি। সমালোচকরা বলেছেন, সূচির এই প্রত্যাখ্যান মিয়ানমারের রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার খর্বের অংশ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।